নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 14। চলুন তাহলে শোনা যাক। খুব ভোরে সারোয়ার আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলেছে। এমনিতেই পিটারের ঘটনার পর আমরা বেশ রাত অবধি জেগেছিলাম। সারোয়ারের মতো চঞ্চল হাসি খুশি একটা মানুষও যে তার বুকের ভিতর বেদনা লালন করতে পারে, এটা কারো ধারণাই ছিল না। পিটার 2-4 প্যাক গিলেছে, তাই সে শুয়ে পড়েছিল তাড়াতাড়ি। আর আমি ও অনিমেষ অনেক রাত অবধি বিছানায় এপাশ ওপাশ করেছি। বেচারা কিছুক্ষণ পরপর গিয়ে বাইরে বসছে, আবার সিগারেটও টানছে। আমি বারণ করিনি, তার অভ্যেস আছে, তাই সমস্যা হওয়ার কথা না। রাতে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ চোখ খুলেই দেখি সারোয়ার জাগিয়ে তুলছে, তার মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি। আরে, ভোর হয়ে গেল নাকি? তুমি কি নামাজ পড়তে যাবে? ফজরের নামাজ আদায় করে একটু বসে তারপর আসলাম। উঠুন, সকালটা দেখুন, অসাধারণ লাগছে। কথাটা শোনার পর আর কেউই বিছানায় নেই। ঝটফট ফ্রেশ হয়ে জামা কাপড় পরতে লাগলাম। কটেজের বাইরে ঝুলদোলনা দেওয়া আছে, আমি সেটায় বসে আছি। সেখান থেকে বের হলেই বিচ, তাই ধূসর আভায় সমুদ্রটা অসাধারণ লাগছে। পিটার তৈরি হচ্ছে, আর তাকে নিয়ে মশকরাও চলছে সারোয়ারের। আমার সাথে অনিমেষও এসে বসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে ওরা দুজন এসে উপস্থিত। কটেজের বাউন্ডারি ছেড়ে এবার বিচে নামলাম আমরা। অসাধারণ লাগছে সকালটা। এখন ভোর 5:45। কুয়াশা তেমন না থাকলেও আছে বই কি। বিচের বালিতে নগ্ন পায়ে আমরা সকলেই হাঁটছি, আর জুতা জোড়া নিজ নিজ হাতে ঝুলছে। পিটারের ব্যাগে আমার সকল সরঞ্জামাদি রাখা, তাই সেটা ঝুলছে তার পিঠে। গতকালের তুলনায় সমুদ্রের জল অনেক দূর নেমে গেছে। এখন ভাটা না জোয়ার বোঝা যাচ্ছে না। এদিকে গতদিন কটেজের ম্যানেজারকে বলেছিলাম ছেড়া দ্বীপ ও নারিকেল জিঞ্জিরা দেখব, আপনি ব্যবস্থা করবেন। সে বলে বাইসাইকেলে যাবেন নাকি স্পিড বোটে। স্পিড বোট নেওয়ার জন্য বলতেই বলে সকাল 7টায় ফোন দিব, আপনারা তৈরি থাকবেন, আমরা এসে নিয়ে যাব। সেজন্য এখন তৈরি হয়ে বের হয়েছি। বিচে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই দেখা যাচ্ছে কেয়া গাছের সারি বেশ কিছু এলাকা জুড়ে। তার কাছাকাছি যেতে একটা পল্লী দেখা যায়। ভিতরের দিকে আমরা সেখানে গিয়ে হাজির হই। বেশ কয়েকটা ঝুপড়ি ঘর, আবার দুটো আছে টিন শেড করা। মাঝবয়সী একটা লোক দৌড়ে এসে হাজির হয় হাসি মুখে। তার পিছন পিছন বেশ কয়েকটা মহিলা ও মেয়ে। স্যার, আপনারা কি ফিল্মের লোক? শুটিংয়ের জায়গা দেখতে আইছেন? না, বিষয়টা ঠিক সেরকম না। হ্যাঁ, আপনার কইতে হইব না স্যার, আমি জানি এইগুলা। গত বছর এখানে একটা ফিল্মের কাম হয়েছিল। আমার বাপ আর 2 পোলারে ওরা কামিনী ছিল। তাই? তা আপনি জাল নিয়ে কোথায় যাচ্ছেন? এটা নর্মাল জাল। এটা কিনারায় মাইরা দূর ফের খাওনের মাছ ধরি। বেটা ছেলেরা বেবাকতে গতকাল সাগরে গেছে, ফিরবো হাইঞ্জা বেলায়। আমাগো এখানে দিনের বেলা পুরুষ মানুষ তেমন একটা থাহে না। সাগরে থায় নাও লইয়া মাছ ধরা। আপনাকেও যে কি দিয়া সমাদার করি, আপনি টেনশন নেবেন না, আমরা এমনিতেই ঘুরতে এসেছি। ডাব খাইবেন স্যার? ডাবের ব্যবস্থা আছে। খাবো মানে? আলবত খাবো। একটু সময় দেন, সাওয়ালটারে গাছে উঠিয়ে দিই। কথাটা বলতেই তার ছেলেকে গাছে উঠতে বলে, আর অমনি ছেলেটা লাফিয়ে লাফিয়ে দ্রুত গাছে উঠে গেল, যেন নারিকেল গাছে ওঠা কোনো ব্যাপারই না। 10 থেকে 15 মিনিটের মধ্যে গাছে উঠে ডাব পেরে এনেছে। আমরা সকলে অবাক হয়ে তাকিয়ে আছি। প্রাকৃতিক পরিবেশের সাথে লড়াই করে এই মানুষগুলোকে বেঁচে থাকতে হয়, তাই সকল কলা কৌশল ওরা জানে, যা আমাদের আদৌ শেখা হয়নি। ওদের মাঝে একজন মেয়ে দৌড়ে গিয়ে দা নিয়ে আসে। লোকটা ডাব কেটে দেয়, আর আমরা খেয়ে যাচ্ছি বেতের মোড়ায় বসে। কক্সবাজারের ডাব আর এখানকার ডাবের মধ্যে অনেক ব্যবধান। এই ডাবগুলো বেশ মিষ্টি আর সুস্বাদুও বটে। ডাব খাওয়ার পাশাপাশি কথাবার্তায় ওদের জনজীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়। কিভাবে ওরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আবার ওদের আনন্দ, বিনোদন, বসবাসের ধরন ইত্যাদি সবকিছুই আমাদের জানাচ্ছে। এটা সম্ভব হতো না যদি লোকটাকে সারোয়ার না বলতো যে আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করব জেলেদের জীবন কাহিনী নিয়ে।
সারোয়ারের এটা বিনোদন দিলেও বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু লাগে। সরল মানুষগুলোকে মিথ্যা স্বপ্ন দেখানো ছাড়া এটা আর কিছুই না। বেশ কিছু সময় কাটিয়ে আমরা যখন ডাবের দাম দিতে চাইলাম, ওরা সকলেই একসাথে বলে উঠল, দাম দিবেন কেন স্যার, আমাগো বাড়িতে আইছেন, কোনো সমাধান তো করতেই পারলাম না, টাকা কোনোভাবেই সে নিবে না, আর জোর করে ওর টাকা দিতে পারলাম না। দরিদ্র মানুষগুলো অর্থের দরিদ্র হলে মনের ধনী। তাদের পল্লী থেকে বের হয়ে আমরা বিচের মধ্যে আবারও হাঁটছি। ভোরে সূর্য দেখা যদিও মেলেনি কুয়াশার কারণে, তবুও এখন বেশ বেলা হয়েছে। হঠাৎ মেসেঞ্জারে কল আসে। ফোন ধরতেই বলে, স্যার, বোট তৈরি, আপনারা কোথায়? আমাদের লোকেশন বলায় অল্প কিছুক্ষণের মধ্যে ম্যানেজার স্পিড বোট নিয়ে হাজির হয় এবং আমরা লাইফ জ্যাকেট পরে তাতে উঠে পড়লাম। শীতের সকাল আর সমুদ্রের বাতাসও যদি কিছুটা কাঁপুনি দিচ্ছে, তবে বেশ ভালো লাগছে। বেশ কিছুটা হাঁটায় শরীর গরমও হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ভোরের সূর্যটা মান ভাঙিয়ে জেগে উঠেছে দেখছি। শীতের ভোর আর মিষ্টি রোদের আবেগে স্পিড বোট এগিয়ে যাচ্ছে ছেঁড়া দ্বীপের পথে। বেশি একটা সময় লাগেনি। এই জন্যই হয়তো ওরা বলেছিল সাইকেলে যাবেন কি না। সাইকেলে আসলে অবশ্য মন্দ হতো না, আবার পথও তো চিনি না, তাই ছেঁড়া দ্বীপে এসেছি না অন্য দ্বীপে বুঝবো কিভাবে। বোট নেওয়ায় ভালোই হয়েছে, ওরা নিজেরাই এনে আমাদেরকে দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাবে। নামার পর ম্যানেজার বলে, স্যার, আপনারা বেশি সময় নেন না, আমরা আবার নারিকেল জিঞ্জিরার দিকে গিয়া আবার পরে ফিরে যাব। জোয়ার লাগবে বেলা 9:30, তার আগেই ফিরতে হবে। মাথা নাড়িয়ে তার কথায় সায় দিই। এখানে পৌঁছার পর চারদিকে তাকিয়ে দেখি শুধু প্রবাল আর প্রবাল। দ্বীপে খুব কম জায়গায় বালি দেখতে পাই, আবার লাল কাঁকড়াও দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। আমরা এগুলেই ওরা প্রবালের ফাঁকে ঢুকে যাচ্ছে। আমাদের চারজনের চোখে মুখে বিস্ময় আর আনন্দের ছোঁয়া। ম্যানেজার বলেছিল দ্বীপটা নাকি জোয়ারের সময় তার পথ ডুবে গিয়ে মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যায়। সমুদ্রের জল এতটাই স্বচ্ছ যে নীলাভ কোমর অবধি দেখা যাচ্ছে। একটু দূরে একটি বড় প্রবাল রয়েছে। আমরা নেমে হাঁটু জলে যাওয়ার পর সেটাই উঠে পড়ি। সকলকে সাবধান করা হয়, কারণ প্রবালগুলো এতটাই ধারালো যে একটু অসাবধানতায় হাত পা কেটে যেতে পারে। ডায়াবেটিকের রোগীদের একটু কাটাছেঁড়ায় বেশ ঝামেলায় পড়তে হয়। নিচে প্রবালের ফাঁকে ফাঁকে রং বেরঙের মাছ দেখা যাচ্ছে। এত ভালো লাগছে যে বোঝাতে পারবো না। মাছগুলো আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে, আর তা দেখে মনে হচ্ছে যেন কোনো প্রাকৃতিক অ্যাকুরিয়াম। বেশ কিছুক্ষণ বসার পর সেখান থেকে নেমে এসে এবার পুরো দ্বীপটা ঘুরলাম। এলাকা বেশি একটা বড় নয়, তবে অসাধারণ সৌন্দর্য আর বিচের পাশে কেয়া গাছের সারি বিভিন্ন জায়গায়। আমরা প্রায় আধ ঘন্টারও বেশি সময় কাটিয়ে এখন ক্ষুধার্ত। পিটারের ব্যাগে কয়েক প্যাকেট বিস্কুট রাখা ছিল, যেগুলো সেন্ট মার্টিনে আসার সময় নিয়ে এসেছিলাম সেগুলো ব্যাগ থেকে বের করে একটা একটা করে চিবোচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা করতে হয় নারিকেল জিঞ্জিরার দিকে। জায়গাগুলো সব কাছাকাছি, তাছাড়া দ্বীপটাও তো বেশি একটা বড় না। নারিকেল জিঞ্জিরার নারকেল গাছ প্রচুর পরিমাণে, তাই হয়তো এটাকে এরকম নামকরণ করেছে। মাঝে মাঝে কেয়া গাছের ঝোপ দেখা যায়। এখানেও প্রবাল প্রচুর পরিমাণে রয়েছে। জেলেদের মাছ ধরার নৌকাগুলো কাছাকাছি, তাই দ্বীপটাকে নির্জন বলা যাচ্ছে না। এই প্রবালগুলো এখান থেকে নিয়ে গিয়ে পরিষ্কার করে অ্যাকুরিয়ামে বসায়, সেজন্য এগুলোকে সাদা দেখি। আমরা কিছু সাদাটে প্রবাল পেয়েছি, যার যতটা প্রয়োজন নিয়ে নিল, কিন্তু এই প্রবাল দিয়ে করবো কি? তারপরে একটা একটা করে 4টে প্রবাল বাছাই করে বাকিটা সেখানেই রেখে দিই। প্রাকৃতিক জিনিস, এটা প্রকৃতিতেই মানায়। আর এই জন্যই তো বলা হয়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। শুকনো বিস্কুট চিবিয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এখানে ডাব পাওয়া যাচ্ছে, তাই কয়েকটা ডাব কিনে নিলাম। এই ডাবের জলটাও মিষ্টি আর সুস্বাদু। হাসি খুশি থাকলে মানুষ বেশ সুস্থ থাকে, এটা এখন টের পাচ্ছি। এই যে এত অনিয়মে চলছি, অথচ কারো কোনো সমস্যা হচ্ছে না। শহরে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় শারীরিক।
তারপর চলে আসি দারুচিনি দ্বীপে। এটার বিষয়ে বেশ শুনেছিলাম, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। প্রখ্যাত লেখক, নাট্যকার, ঔপন্যাসিক ও সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাসও আছে এই দ্বীপকে ঘিরে। জোয়ার শুরু হওয়ার আগেই ফিরতে হবে, তাই 9:30টার মধ্যেই ঘুরে ফিরে রওনা দেই সেখান থেকে। ভোরটা এত চমৎকার কাটবে ভাবতে পারিনি। ম্যানেজারকে বলেছি আমাদের জেটির দিকে বোট নিয়ে নামিয়ে দিতে, ওরা তাই করেছিল। এখানে এখনো ক্রুজ শিপগুলো আসেনি, তাই জায়গা কিছুটা শান্ত। তবে উপরে উঠে বাজারের দিকে আসলেই লোক সমাগম দেখতে পাওয়া যায়। আমরা সেখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা সেরে নিই, তারপর কটেজের দিকে চলে আসি। রুমে এসে যার যার ওষুধপত্র সেবন করে কিছুটা বিশ্রাম নেই, তারপর বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে। বিচের পাশে একটা জায়গায় সাইকেল ভাড়া দেওয়া হয়, আমরা সাইকেল ভাড়া করে বেরিয়েছি। দেখা যায় বিচের পাশ দিয়ে আমাদের মতো অনেকেই সাইকেল নিয়ে পুরো দ্বীপটা দেখছে ঘুরে ফিরে। বেলা এখন 11:15। রোদ আছে বই কি, তবে তেমন তেজ নেই। সাইকেলে চেপে বিচের পাশ দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি, বেশ লাগছে আমাদের। আমরা সকলে কাছাকাছি, তাই একজনের কথা অন্যজন শুনতে সমস্যা হচ্ছে না। আমাদের পরনে টি শার্ট ও 3/4 প্যান্ট, আর পায়ে রাবারের চটির জুতো। 60 ঊর্ধ্ব মানুষের ড্রেস আপ আর ভঙ্গিমায় অনেকে তাকিয়েছে আমাদের দিকে, কিন্তু আমরা আছি আমাদের মতো, কারো পরোয়া করার প্রয়োজনই বা কি। পিটার আর সারোয়ার আমাদের বিনোদনের জন্য তাদের অতীত জীবনের স্মৃতিচারণ করছে, এতটা প্রাণবন্ত যে তাদের দেখে বোঝা যায় না গতকাল জীবনের অনিশ্চয়তা নিয়ে পিটার নামক ব্যক্তিটা কেঁদেছিল, আর সারোয়ার তার অতীত বেদনার ঝুলিটা খুলেছিল। অনিমেষ ও আমি তাদের কথাবার্তায় হাসছি শুধু। বীজ রেখে এবার গ্রামের রাস্তা ধরে এগোচ্ছি, এবং কিছুদিন আসার পর দেখি বেশ কিছু এলাকা জুড়ে বাঁশের মাচা করা রাস্তার পাশে দিয়ে। কাছে আসতেই নজরে গেল বিভিন্ন মাছের শুটকি ওরা মাচায় রেখে শুকাচ্ছে। সাইকেল থামিয়ে সেখানে দাঁড়াতেই একজন ভদ্রলোক দৌড়ে আসে, আর তাকে বলায় সে বলে, জি স্যার, আমরা এমনিই মাচায় শুটকি শুকাই, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া। আমরা শুটকি কিনবো বলায় সে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, আইসেন স্যার, আমাকে বাসায় আইসেন, সেখানে গিয়া টাটকা শুটকি দিই, এগুলা এখনো শুকায় নাই পুরোটা। সেখান থেকে ভদ্রলোকের বাড়ির উঠান দেখা যায়। আমরা তার বাড়ির উঠোনে আসি। বিভিন্ন মাছের শুটকি দেখে সকলে কিছু না কিছু শুটকি কিনে নিই। গ্রামটা পুরো ঘুরে দেখলাম, অসাধারণ লাগছে। প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এই মানুষগুলোর জীবনমান বেশ সীমিত। এখানে পর্যটকরা আসে বলেই স্থানীয়রা একটু আধুনিকতার ছোঁয়া পায়, নতুবা এরা থাকতো এদের মতো করে। লোকটার সাথে আলাপচারিতায় জানা গেল তাদের প্রয়োজনীয় সবকিছুর জন্য টেকনাফের বাজারের উপর নির্ভরশীল থাকতে হয়। বেশ ক্লান্ত লাগছে এখন। তাছাড়া গ্রামে ঘুরতে ঘুরতে কখন বেলা গড়িয়ে 12টা টেরই পাইনি। অতঃপর আমরা পুনরায় বাজারের দিকে চলে আসি। সাইকেল জমা দিয়ে একটা দোকানের সামনে রাখা বেঞ্চিতে বসে এবার একটু জিরিয়ে নিই। সারোয়ার ইতিমধ্যে নামাজ সেরে আমাদের সাথে যোগ দিল। দুপুরে লাঞ্চের জন্য আসি রাতে সেই রেস্তোরাঁয়। মেনুতে দেখলাম অনেক কিছুই আছে, তাই কিছু আইটেম দু একটা করে নেওয়ার চেষ্টা করি। লটিয়া শুটকি ভুনা, রূপচাঁদার ঝোল, সামুদ্রিক পোয়া সহ বেশ কিছু আইটেম একসাথে নেই। তবে এখানে সবজির দাম তুলনামূলক বেশি মনে হলো আমার কাছে। রান্নাটা খারাপ ছিল না। এদিকে সাইকেল চালিয়ে এতটাই ক্লান্ত আর ক্ষুধার্ত যে সবকিছু অনায়াসে সাবার করতে পেরেছি। লাঞ্চ শেষে রুমে এসে যার যেমন বিছানায় শুয়ে পড়ি, আর ঘুম ভাঙে বিকেল 4টায়। কটেজের বাইরে ঝুলদোলনাতে আমরা শুয়ে দুলছি, আর চোখের সামনে বিচ, তারপর বিশাল সমুদ্র। শেষ বিকেলে রোদটা বেশ লাগছে, শরীর কেমন যেন ঝিমিয়ে আসছে, তাই কটেজের বেয়ারাকে বলে চায়ের ব্যবস্থা করা হলো। অনিমেষ সুখ খুঁজছে সিগারেটের ধোঁয়ায়, আর আমি ডায়েরিতে। ভাবনাগুলো লিখে রাখা প্রয়োজন, নতুবা হারিয়ে গেলে মনে পড়বে না। বার্ধক্য ছুঁয়ে যাওয়ার পর এখন অনেক কিছুই মনে থাকে না। দাদা, ডায়েরিটা কখনো কি পড়া হয়েছে আপনার? না, সুযোগ হয় না।
আবার বলতে পারো ইচ্ছেও জাগে না। তাহলে লিখে লাভ কি? কেউ কথা বলে, মনের ভাব প্রকাশ করে, আর আমি ডায়েরি লিখি। নিজের কথা কাউকে বলে যেমন হালকা অনুভূত হয়, তেমনি আমি সেই অনুভবটা পাই ডায়েরিতে লিখে। আপনি যদি ডায়েরি পড়েনই না, তাহলে অযথা লিখে লাভ কি দাদা? এতে শুধু কাগজ আর কালি নষ্ট হয়, কোনো লাভ নেই। অনিমেষ, জীবনের অনেক কিছুতেই লাভ লস দেখতে নেই। এগুলোর বাইরেও কিছু বিষয় থাকে যেখানে প্রশান্তি ও আত্মতৃপ্তি পাওয়া যায়। আমার সেটাই প্রয়োজন, বুঝলে? হাসি, আনন্দ আর নিজেদের নিয়ে দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতে পারিনি। শত বেদনার মাঝেও আনন্দ নিয়ে বেঁচে থাকার নামই জীবন। নরেন্দ্রদা বেশ ভালো করেই শিখিয়ে দিল। আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ না, তবুও এই অপূর্ণতার মাঝে বেঁচে থাকার উপকরণ খুঁজে নিতে হয়। গতরাতে বোতলটা শেষ করতে পেরেছি অবশেষে, কিন্তু অনিমেষের সিগারেটের প্যাকেট এখনো শেষ হয়নি। চেইন স্মোকার হলে এই কয়টা সিগারেট শেষ করে করে ফেলতো বহু আগেই, যদিও সে কম সিগারেট টানে। সারোয়ার এখন আমার ভালো জুটি। এখানে আসার পর দাবা কম খেলা হয়, তবু দাবার বোটে এখনো আমরা জিততে পারিনি নরেন্দ্র দার সাথে। আমাদের আজ কক্সবাজার ফিরে যাওয়ার দিন। বিকেলে ক্রুজ শিপের মধ্যে সেই একইভাবে চিপস ছিটিয়ে বক, বালিহাঁস, পানকৌড়িদের ইনভিটেশন দিয়ে টেকনাফ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, টেকনাফ জেটিতে আসার আগেই ওরা অন্যত্র উড়ে গেল। রাত 8টার মধ্যে চলে আসি কক্সবাজারে। রিসোর্টে এসে আমাদের ক্লান্তি যেন পিছু ছাড়ছে না। পরদিন কোথাও যাওয়া হয়নি। তারপর অনিমেষ বলে, আমাদের কক্সবাজার জেলার দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখা প্রয়োজন। ঠিকই বলেছ অনিমেষ। আমরা তাহলে কাল রামু বৌদ্ধবিহারে যেতে পারি। ভোরে বৌদ্ধবিহার দেখব, পরবর্তীতে যাব মহেশখালী। মহেশখালীর পান নাকি বেশ সুস্বাদু, চেখে দেখতে হবে। এগুলো পাহাড়ি পান, তাই আমাদের ওইসব অঞ্চলের পানের মতো হবে না। পানগুলো বেশ পুরুত্ব ও ঝাল ঝাল ভাব আছে। হুট করে খেলে ভালো নাও লাগতে পারে, আবার কিছুদিন খাও, অভ্যাস হয়ে যাবে। বিগত দিনগুলো কিভাবে কেটে গেল তেমন একটা টের পাইনি। ফিরে যাওয়ার সময় হয়ে আসছে। আমরা যথারীতি রাম ও বৌদ্ধবিহার দেখলাম, অসাধারণ লাগলো। এখানে বৌদ্ধদের প্রায় 35টি মন্দির রয়েছে, আবার একটি মন্দিরের নাম স্বর্ণ মন্দির। বেশ নীরব ও শান্ত ওখানকার পরিবেশ। অস্থিরতা ভুলে মনটা যেন শীতল হয়ে আছে এই শান্ত পরিবেশ পেয়ে। বুদ্ধিস্ট ভিক্ষুরা উপাসনায় থাকলে কথা কম বলে বা বলেই না। গেরুয়া পোশাকধারীদের জীবনমান অনেক সরল ও সাবলীল। কয়েকজনের সাথে কথা বলে ওদের বিষয়ে আরো কিছু জানা গেল। জীব হত্যা মহাপাপ, এটাকে জীবনের মূল মন্ত্র মেনে নিয়ে ওরা কোনো জীবিত প্রাণী খায় না। যেমন মাছ বা মুরগি আমরা জবাই করি, ওরা সেটা করে না। অপেক্ষা করবে কখন মরবে, তখন সেটা খাবে। অদ্ভুত তাদের জীবন প্রণালী, যা আমাদের কাছে অসামঞ্জস্য হলেও ওদের কাছে এটা স্বাভাবিক বিষয়। এখানে উত্তর মিঠাছড়ি পাহাড়ের চূড়ায় 100 ফুট লম্বা গৌতম বুদ্ধের সিংহসজ্জার মূর্তি দেখে আমরা থমকে যাই। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মূর্তি। তারপর সেখান থেকে ফিরে পরদিন যাওয়া হয় মহেশখালী দ্বীপে। যাওয়ার সময় স্পিড বোটে করে যেতে বেশ লাগছিল, আর মনে একটু ভয়ও হচ্ছিল। নদী পেরিয়ে সাগরের মধ্যে দিয়ে যেতে হয় স্পিড বোটে করে। এত হালকা বোট নিয়ে সাগরের ঢেউ কিভাবে সামাল দিয়ে এগোবে সেটাতেই শঙ্কিত ছিলাম। কিন্তু সাগরের ঢেউ না থাকায় তখন টেনশনও ছিল না তেমন। আমরা সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করি। অনিমেষ সহকারে বাকিদের নিয়ে আদিনাথ মন্দিরের ভিতরে যাওয়া হয়। সেখান থেকে বের হয়ে চলে যাই সোনাদিয়া দ্বীপে। এটা মহেশখালী থেকে একটা খাল দ্বারা পৃথক হয়েছে, যেখানে 3 দিক দিয়েই সমুদ্র, সাগরলতায় ঘেরা বালিয়াড়ি, কেয়া নিশিন্দার ঝোপঝাড় আর বিভিন্ন ধরনের জলজ পাখিদের আনাগোনায় দ্বীপটা বেশ লাগছিল। আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে সেখান থেকে ফিরে আসি। আমাদের কক্সবাজার ফিরতে হবে, আবার জোয়ার আসলে ফিরে যাওয়াটা অনেকটা রিস্কি হয়ে যায়, তাই দেরি করিনি।
সময় মতো ফিরে এসে কক্সবাজার পৌঁছায় সকালে যেন প্রাণ ফিরে পেল। আজ একটা বিষয় লক্ষ্য করলাম, আমরা আজও বেঁচে থাকার জন্য মরিয়া, যেখানে জীবনের সন্ধিক্ষণে ক্ষণে দাঁড়িয়ে প্রতিনিয়ত মৃত্যু চিন্তায় বিভোর থাকি। মরার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কেউই মরতে চাই না। এই যে পিটার বলে মরে গেলেই বেঁচে যেত, সেও তো আজ ভীত ছিল। নিজে নিজে ভাবছি আর হাসছি, আমরা যতই মুখে মুখে মরে যাওয়ার কথা বলি, কিন্তু মরাটা এত সহজ নয়। কারণ নিজের অজান্তেই আমরা বাঁচতে চাই, আর এটাতেই আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। লাইফ ইজ এ গেম, আর যখনই মরে যাব, গেম আউট। সেদিন রাতে যাওয়া হয় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, শহরের প্রাণকেন্দ্রে ঝাউতলা এলাকায় এটা। অথচ এখান দিয়ে বেশ কয়েকবার আসা যাওয়া করেছি, কিন্তু বুঝতে পারিনি। অটো ড্রাইভার আমাদের আলোচনায় কান পেতে শোনার পরে বলে, স্যার, আপনারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে আসুন, মজা পাইবেন। সেখানে গিয়ে কি দেখব বলায় সে আমাদের বিস্তারিত বলে। সকলে সম্মত হয়ে যাওয়ার জন্য তখন অটো রিক্সা ড্রাইভার আমাদের নিয়ে সেখানে নামিয়ে দিয়ে আসে। ভিতরে প্রবেশ করার পর অসাধারণ লাগলো। আমরা যেন সমুদ্রের তলায় এসে বিভিন্ন প্রজাতির মাছ দেখছি। সামুদ্রিক হাঙ্গর, কচ্ছপ, জেলিফিশ, স্টারফিশ, লবস্টার, বিভিন্ন প্রজাতির কাঁকড়া সহ অনেক জলজ প্রাণীর দেখা মিলে, যার বৈজ্ঞানিক নামও উল্লেখ করা হয়েছে। এখানে মৎস্য গবেষণার জন্য মাছের প্রজাতিগুলোকে পরিচর্যা করছে মনে হয়। অবশেষে সময়টা বেশ কাটলো আমাদের ভয়ের অধ্যায়ের শেষে।